করার জন্য কি জিনিস আমাদের দরকার। তো আমাদের কোর্সটাও ওই রিলেটেড, যাতে আপনি এই কোর্সটার মাধ্যমে ভবিষ্যৎ জীবনে আপনি নিজেই একটা ভালো কোম্পানি সিলেক্ট করতে পারেন, অথবা এই কোম্পানিতে কেন আপনি বিনিয়োগ করবেন না ওই জিনিসটা বলতে পারেন, যে এই কোম্পানিটা এটা খারাপ ওই জন্য আমি এটা কিনবো না। বা কেউ একজন আপনারা বললো যে ভাই এই কোম্পানিটা কিনেন, আপনি নিজে আপনার নিজের যেই প্যারামিটারগুলো দেখবেন যেগুলো ঠিক আছে কিনা, না থাকলে আপনি কিনবেন না, দরকার নাই। যেমন ধরেন যে আপনার বাড়ির পাশে একটা জমি আছে, বিক্রি হবে, আপনি জানেন এখানে মালিকানাতে সমস্যা আছে। 10 লাখ টাকার জমি যদি আপনার 5 লাখ টাকাও বলে, আপনি বলবেন কি যে না আমি কিনবো না, কারণ এখানে মারামারি চলতেছে, দুই ভাইয়ের মধ্যে মারামারি, বা আজকে এ দখল করে কালকে ও দখল করে, ওই জায়গা আপনি কিনবেন না। কেন? আপনি জানেন মালিকানায় সমস্যা। তাইলে শেয়ার বাজারেও কেউ আইসা যখন আপনারে বলবে যে ভাই এই শেয়ারটা কিনেন, আপনি আপনার প্যারামিটার দেখে যদি মনে হয় যে ঠিক আছে, তাইলে আপনি কিনেন। আর যদি মনে হয় যে না এই প্যারামিটার আসতেছে না, যত লাভই দেখ আপনি সেখানে থাকবেন না, এটাই হচ্ছে কথা। এখন চলে আসি, আমরা মোটামুটি দেখার চেষ্টা করি যে কোন কোম্পানিটা ভালো হইতে পারে, বেসিক একটু নলেজ নেওয়ার চেষ্টা করি আমরা যে পেশায় থাকি, যাতে বুঝতে পারি। ধরেন যে আপনি একটা মুদি দোকান করেন, আপনি যদি 2015 সালে সেখান থেকে যদি 3 লাখ টাকা ইনকাম করতেন, হিসাবের সহজের জন্য আমরা বলি, তাইলে 2015 সালে যদি আপনার 3 লাখ টাকা ইনকাম হইতো, আমরা আশা করি পরবর্তী বছর 2016তে আপনার ইনকামটা একটু বাড়বে, আপনার মুদি দোকানে ব্যবসা বাড়বে একটু, এটা স্বাভাবিকভাবেই। তার মানে 4 লাখ টাকা আপনি ইনকাম করলেন, তাইলে তার পরের বছর আমি কি আশা করব না যে আপনি 5 লাখ টাকা ইনকাম করেন, তার পরের বছর 6 লাখ টাকা। তো এইটাই মাধ্যমেই তো একটা ব্যবসা বৃদ্ধি পায়। বা আপনি নিজেও যদি ব্যবসা করেন, আপনি এটাই কিন্তু চান যে আমার ব্যবসাটা ধীরে ধীরে বাড়ুক। তাইলে শেয়ার বাজারে আপনি ওই রকম কোম্পানিগুলোই সিলেক্ট করে দেখেন যে যার কোম্পানির আয়টা ধীরে ধীরে বাড়তেছে। তার মানে একটা কোম্পানি যদি ধরেন যে 2015 থেকে 2025 ধারাবাহিকভাবে বাড়তে থাকে, তাহলে কি এই কোম্পানিটার পারফরমেন্স আপনার বিশ্বাস করতে তো কোনো ডাউট থাকার কথা না, যে যারা 2015 থেকে 25 10 বছরে তার ব্যবসাটাকে বাড়াইতে পারছে, সে আগামী 10 বছরও পারবে। তো এইরকম ভাবে আপনার কোম্পানিগুলো সিলেক্ট করতে হবে। আপনারে খুঁজে দেখতে হবে যে কোন কোম্পানিটা গত 10 বছরে, কি জন্য আপনি 10 বছর দেখবেন, কারণ আমরা করোনা মহামারী ভাইরাসের সময় 2 আড়াই বছর ম্যাক্সিমাম কোম্পানি ব্যবসা করতেই পারে নাই, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। তাইলে এই সময়েও যেই সমস্ত কোম্পানি তার ব্যবসা ঠিক রাখতে পারছে, ভবিষ্যতে যদি ওইরকম কোনো মহামারী কোনো প্রকার দুর্ঘটনাও আসে, যাতে কোম্পানিগুলো সাস্টেইন করতে পারে, ওই কোম্পানিতে আমি বিনিয়োগ করব। যেমন ধরেন যে এখানে আমরা আরেকটা ওষুধ কোম্পানি দেখি, যে তারাও কি করছে দেখেন, এই 2016 থেকে 2023 পর্যন্ত আছে, তার আয়টা কিন্তু বাড়ছেই, মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। তাহলে আমরা যেই কোম্পানিতে বিনিয়োগ করি, আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করব যে যে তার ব্যবসাটা ধীরে ধীরে অল্প হোক আর বেশি হোক বাড়াইতে পারতেছে, ওই রকম কোম্পানিগুলো আমরা খুঁজবো, ওই কোম্পানিগুলোতে আমি বিনিয়োগ করার চেষ্টা করব। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এখন বলবেন যে ভাই বাংলাদেশের বাজারে তাইলে ভালো কোম্পানিগুলো আমরা সিলেক্ট করব কি, এগুলো বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, আপনি শুধু একটা জিনিস দেখে বলতে পারবেন না যে এই কোম্পানিটা ভালো। যেমন আপনি যদি ছেলেকে বিয়ে করাইতে যান বা মেয়েকে বিয়ে দিতে চান, আপনি শুধু তার চেহারা দেখে বিয়ে দেন না, দেখেন যে ছেলে চাকরি বাকরি আছে কিনা, দেখতে শুনতে কেমন, বাড়িঘর ভালো কিনা, আচার ব্যবহার ভালো কিনা, এতগুলো প্যারামিটার আপনি দেখতেছেন। কিন্তু তাইলে একটা শেয়ারে শুধু একটা জিনিস দেখে তো আপনি বলা যাবে না যে এটা ভালো শেয়ার। তো ওই রকম 4-5টা জিনিস যখন মোটামুটি সন্তোষজনক হবে, তখনই আপনি ওই কোম্পানিটাতে বিনিয়োগ করবেন। আর এইটার জন্য তখন কোম্পানির ভাষায় নানা প্রকার প্যারামিটার আছে, আমরা যারা কিছু বুঝি না সাধারণভাবে এতটুকু বুঝতে পারবেন যে ওই কোম্পানিটা যদি আপনি নিজে চালাইতেন, আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হইতো, আপনি যদি ওই 1 কোটি টাকার বিপরীতে ধরলাম যে প্রতি বছরে অ্যাভারেজে গড়ে যদি 15 লাখ টাকা করে ইনকাম করতে পারতেন, তার মানে কোম্পানিটা ভালো আমরা বলতে পারি, আর কিছু বুঝেন আর না বুঝেন। তাহলে আমি আপনার 1 কোটি টাকা দিলাম, 15 বছরে ব্যবসা করার জন্য দিলাম। আপনি বিগত 15 বছরে দেশের অবস্থা যাই হোক, অর্থনীতির অবস্থা যাই হোক, আপনি কমপক্ষে আমাকে 1 কোটি টাকার বিপরীতে প্রতি বছরে 15 লাখ টাকা করে আয় করে দিছেন। তো এইরকম আপনি চিন্তা করবেন যে টোটাল ব্যবসাটা আপনার, ওই ব্যবসায় যদি কেউ 15% করে ইনকাম করতে পারে, তাহলে অন এভারেজে যাই কিছু হবে ওই কোম্পানিটার মধ্যে কিছু আছে, কোম্পানিটা ভালো হবেই হবে। না হলে কারো পক্ষেই সম্ভব না, যে কোম্পানিগুলো দুর্বল কোম্পানি, যেখানে প্রতারণা আছে, যেখানে শ্রমিকরা ভালো করে কাজ করে না, যেখানে হিসাবে 2 নাম্বারই আছে, এরা কখনোই একটানা 15 বছর
আপনার 15% করে লাভ করতে পারবে না। 1-2 বছর লাভ দেখাইতে পারবে, 3 বছর পারবে, কখনোই সম্ভব না। মন্দার বাজারেও খারাপ কোম্পানি জীবনেও ভালো করতে পারবে না। তাহলে এই বেসিক নলেজটা আপনি নিবেন। যে কোনো কোম্পানি, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে যারা দুবাইতে থাকেন, সৌদিতে থাকেন, বা আমেরিকার শেয়ার বাজারেও যারা বিনিয়োগ করতে চান, আপনি ওই রকম কোম্পানি খুঁজবেন যে যারা দেশের অবস্থা, অর্থনীতির অবস্থা যাই কিছু হোক, সে তার ব্যবসা করতেছে। ওই রকম ব্যবসাগুলাই আপনি দীর্ঘমেয়াদের জন্য খুঁজবেন। তো মোটামুটি আমরা আমাদের প্যারামিটার অনুযায়ী যতগুলো কোম্পানি বাংলাদেশে দেখেছি, এখান থেকে যদি হিসাব করি, গত 15 বছরে মোটামুটি প্রায় 12 থেকে 15টার মতো কোম্পানি পাওয়া গেছে, যে যারা সাস্টেইনেবলি কি করতে পারছে, নিজের ইনকামটা, একটা যে আমরা প্যারামিটার ঠিক করছি যে 15 লাখ টাকা করে ইনকাম করতে পারছে 1 কোটি টাকার বিপরীতে, সেইটাতে সক্ষম হয়েছে। বাকি সবগুলাই ফেল করছে, কিছুই করার নাই। তাইলে এখন অন্য কোম্পানিতে আপনি বিনিয়োগ কেন করবেন যে দুর্বল? কারণ একটা জিনিস মনে রাখবেন, দুর্বলের যদি আপনি সহায়তা করেন, আপনি নিজেও দুর্বল হবেন। আপনাকে সবসময় গতিশীলতা থাকতে হবে, শেয়ার বাজারে সবসময় ভালো কোম্পানির সাথে থাকতে হবে যদি দীর্ঘমেয়াদে থাকতে চান। ছোটখাটো কোম্পানি হয়তো আপনার 1-2 বছর ভালো ইনকাম করবে, তারপরের বছর সে আপনারা লস দেখাবে, বন্ধ হয়ে যাবে, কিছু করার নাই। তো এই কোম্পানিগুলা, তাই বলে আমরা নাম বললেই আপনি যে কালকে কিনে ফেলবেন এমনও না। তো এই কোম্পানিগুলারও কেনার কিছু সময় আছে, তখন আপনাকে কিনতে হবে। ওইটা আপনাকে একটু বুঝতে হবে যে একটা শেয়ার আমি কখন কিনবো, কখন কিনা ভালো, কখন উপযুক্ত সময়, সব সময় কিন্তু কিনা যাবে না। এই জিনিসটাও মাথায় রাখবেন। তো কোম্পানিগুলা জাস্ট নামটা যদি আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করি, যেমন ধরেন যে এখানে আমাদের মেরিকো আছে। এখন মেরিকো নাম শুনে আপনি কিন্তু কোম্পানিতে বিনিয়োগ করার কোনো দরকার নাই। আপনি মেরিকো আগে কি ব্যবসা করে এটা আগে একটু খোঁজ নিবেন, যে মেরিকো কোম্পানি কি বিক্রি করে, তারা কি তেল বিক্রি করে না অন্য কিছু বিক্রি করে, এটা একটু খোঁজ নেন। এরপরে যেমন ধরেন যে বাংলাদেশে ডেটল চিনেন না এমন কোনো ব্যক্তি নাই, যে সারা বাংলাদেশে ডেটল নামটা শুনলে সবাই চিনেন, কিন্তু হয়তো আপনি জানেনও না এটা কোন কোম্পানি বিক্রি করে। এরপরে ধরেন যে গ্রামীণ ফোন, এটা তো আমরা সবাই চিনি, এটা তো বলার কিছু রাখে না। এরপরে এই যে যারা বিড়ি সিগারেট খান, এরাও হয়তো অনেকেই জানেন না যে আপনার বেনসনটা কোন কোম্পানি বিক্রি করে। তার মানে হচ্ছে এই নামগুলা শোনার পরে আপনার দায়িত্ব হচ্ছে এরা কি নিয়ে ব্যবসা করে, এটা আপনি একটু খোঁজ নিবেন। আপনি যদি প্রতিদিন আপনার যে জীবনযাত্রা, এই জীবনযাত্রার মধ্যে যদি এগুলো একটু নিয়ে আসেন, যেমন ধরেন যে আমরা এখানে একটু সম্ভবত ছিল, এই তো যেমন আমরা যেটা বললাম যে র্যাকেট বেনকাইঞ্জার তারা কি নিয়ে ব্যবসা করে, তাইলে আপনার প্রাত্যহিক জীবনে আপনি এগুলার কোনো না কোনো একটা অবশ্যই ব্যবহার করেন, কোনো না একটা আপনি করেন। তার মানে আপনি নিজের টাকা খরচ করেন। তার মানে এই কোম্পানি যে ব্যবসা করতেছে, ওই ব্যবসা থেকে আপনিও লাভবান হইতে পারেন যদি তার ব্যবসার একটা অংশীদারিত্ব আপনি নিতে পারেন। তাহলে এই যে প্রোডাক্টগুলা, কোনো না কোনো একটা প্রোডাক্ট কিন্তু আপনি ব্যবহার করেন। আপনি বলতে পারবেন না যে আপনার জন্ম থেকে আজ পর্যন্ত এই কোম্পানির কোনো না কোনো একটা আপনি করছেন, এখন সেটা যেটাই হোক। এরপরের কোম্পানিটা যদি আমরা দেখি যে বার্জার আছে, তো এখন আপনি যদি ভালো বাড়িঘর দিতে চান, এদেরও আপনি কোনো না কোনো প্রোডাক্ট কিন্তু ব্যবহার করছেন। আর এই কোম্পানির একটা সুবিধা যেটা হইলো, একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এর মাদার কোম্পানি ইন্ডিয়ান, তো বলতে পারেন এটা বিদেশি কোম্পানি। এখন এই কোম্পানির বাংলাদেশে তার কোনো গবেষণার ক্ষেত্রে টাকা পয়সা খরচ করতে হয় না। মানে এটা হচ্ছে যে আপনার বাবার কোটি টাকা ছিল, আপনি শুধু ফ্রিতে খান। তাদের যত প্রকার গবেষণার খরচ তাদের ইন্ডিয়ার মূল কোম্পানিতে করে, সেখানে যদি একটা, যেটা রং বলেন যাই কিছু বলেন, সেখানে যখন এটা প্রাধান্য পায়, সাস্টেইন করে, পরীক্ষায় টিকে, তারা ওইটা বাংলাদেশে শুধু বিক্রি করে। তো এইটার জন্য বাংলাদেশে তাদের আয়টা বেশি, কারণ তাদের কোনো বিনিয়োগ করতে হয় না, কোনো প্রকার গবেষণা করার দরকার পড়ে না। যত গবেষণা করার আপনার বাবা করে গেছে, মানে তাদের ওই যে ফাদার কোম্পানি করতেছে, এরা শুধু এখানে ওইটা বিক্রি করে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, আপনি যদি বাড়ি ঘর করার চেষ্টা করেন, অসংখ্য সিমেন্ট কোম্পানি আছে। এখন এইখানে একটা বিদেশি কোম্পানি আপনি পাবেন, যেটাকে আমরা বলতেছি যে লাফাস হোলসিম। তো এটা শুধু সিমেন্টের ব্যবসা করে না, আপনি যখন একটু এদের ব্যবসা সম্পর্কে খোঁজ নেবেন, দেখবেন যে আমরা ইটের যে গিট্টিগুলো ব্যবহার করেন, এই গিট্টির বিপরীতে বর্তমানে ওই যে ছোট ছোট পাথরের টুকরাগুলো ব্যবহার হয় বেশিরভাগ জায়গায়। তো এদের আরো 2টা কোম্পানি এরা ইন্ডিয়াতে তৈরি করছে এই রকম, এই যে পাহাড়ি অঞ্চলগুলা থেকে নানা প্রকার এই যে সিমেন্ট তৈরি করার যে কাঁচামালের দরকার পড়ে, এদের বাইরে থেকে কিনতে হয় না, নিজের কোম্পানি থেকে নিজে কিনে। পাশাপাশি বাংলাদেশে আমরা জানি গত কয়েক বছর যাবৎ কনস্ট্রাকশন সাইট ভালো করে নাই, সিমেন্ট ব্যবসা কোনো ব্যবসায়ী ভালো না সিমেন্টের, কিন্তু তারা তাদের বিকল্প ব্যবসা তৈরি করেছে, ওই যে
বিভিন্ন প্রকার কংক্রিটের মিশ্রণ তারা বিক্রি করে। তার মানে এই কোম্পানিটা, আপনি যদি একটা বাড়িঘর করতে চান, এই কোম্পানির সিমেন্ট ব্যবহার করতে পারেন, কংক্রিট ব্যবহার করতে পারেন, মানুষ করতেছে, তার অংশীদারিত্ব আপনি নিতে পারেন। স্বাভাবিকভাবে আপনি কি এই কোম্পানিটার অংশীদারি হইতে পারবেন আপনার 1,000 টাকা দিয়ে? সম্ভব না। এরপরে যদি আপনি আরেকটু দেখার চেষ্টা করেন, যেটা আমরা বললাম যে মেরিকো, এদের সবচেয়ে ভালো পরিমাণ ব্যবসা হচ্ছে প্যারাসুট নারিকেল তেল দিয়ে। তো এখন আপনার কি মনে হয় যে আগামী 10 বছরে, 20 বছরে বাংলাদেশের নারীরা নারিকেল তেল ব্যবহার করা বন্ধ করে দিবে? জীবনেও বন্ধ করবে না। পাশাপাশি এদের হচ্ছে সাপোলা, যেমন আমরা সয়াবিন তেল খাই, তো আপনার কি মনে হয় আগামী 10 বছরে সয়াবিন তেল বন্ধ হবে? জীবনেও হবে না। পাশাপাশি এদেরও ফাদার কোম্পানি, যেটা বললাম, ইন্ডিয়াতে গবেষণা যা করা তারা সেখানেই করে। নতুন একটা প্রোডাক্ট তারা ইন্ডিয়াতে যখন চলে, যেহেতু ইন্ডিয়ার বাংলাদেশের মানুষের মোটামুটি খাদ্যাভ্যাস সবকিছু একই রকম, তখন শুধু তারা এটা বাংলাদেশে বিক্রি করে। তো এই জন্য এখানে তাদের কোনো গবেষণায় কোনো খরচ নেই। তো এই খরচটা তার ফাদার কোম্পানি করে। তো এই জন্য আগামী বছর থেকে দেখবেন যে বাংলাদেশের বেকারি বাজারেও তারা প্রবেশ করবে। তারা ইন্ডিয়াতে প্রবেশ করছে, যখন দেখবে যে সেখানে তার বেকারি আইটেমে লাভ হচ্ছে, তখন দেখবেন যে চকলেট বলেন, আইসক্রিম বলেন, বিস্কিট বলেন, তারাও চলে আসবে। তার ফাদার কোম্পানি সেখানে পরীক্ষামূলক চালাচ্ছে। যদি ইন্ডিয়াতে সাস্টেইন করতে পারে, সে বাংলাদেশে অটোমেটিক বিক্রি করা শুরু করবে। এরপরের কোম্পানিটা যদি আমরা দেখি, সেটা যেটা আমরা বললাম, সেটা হচ্ছে যে আমাদের অলিম্পিক। তো বাংলাদেশের বিস্কিট জগতে প্রায় ম্যাক্সিমাম, যদি আমরা বলি 100 টাকা যদি বিস্কিট বিক্রি হয় বাংলাদেশে যতগুলা কোম্পানি আছে, তার মধ্যে 30 টাকাই এই কোম্পানির প্যাকেটে যায়। তার মানে 30% একক আধিপত্য হচ্ছে এই কোম্পানিটার। আর এটা সেই অনেক দিন যাবত থেকেই কিন্তু ব্যবসা করতেছে, আর প্রতিনিয়ত তারা তাদের ব্যবসাটা বাড়াচ্ছে। তার মানে আপনি আজকে শুধু এই কোম্পানিটাকে, আগে সবাই চিনতো কি, আমরা কি জানি, অলিম্পিক ব্যাটারি নামে। ঘড়ির ব্যাটারি বলেন, ছোট ছোট যে ব্যাটারিগুলা, তারা ওই ব্যাটারি ব্যবসার চাইতে তার ইনকামটা বেশি এখন বিস্কুট থেকে আসে, বেকারি আইটেম থেকে আসে। এখন তারা আইসক্রিম তৈরি করতেছে, এখন তারা কেকের ব্যবসা নামছে। প্রতিনিয়ত তার ব্যবসাটা সে কিন্তু বাড়াচ্ছে। তার মানে আপনার কি মনে হয় আগামী 10 বছরে মানুষ এইগুলো খাওয়া ছেড়ে দিবে? যদি মনে না হয়, তার মানে এই কোম্পানির আপনি অংশীদারিত্ব নিতে পারেন। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ধরেন যে বিদ্যুৎ সেক্টরে, তা আপনার কি মনে হয় আগামী 10 বছরে সব সৌর বিদ্যুৎ হয়ে যাবে বা মানুষ অন্য কিছু ব্যবহার করবে? বাংলাদেশের পক্ষে সম্ভব না। এই তো ইউনাইটেড পাওয়ার আছে, তারা কি করে, বিদ্যুৎ উৎপাদন করে সরকারকে বিক্রি করে। তো এখন আগামী প্রায়, যদি এদের যতগুলা পাওয়ার প্ল্যান্ট আছে, 2038 সাল পর্যন্ত সরকারের সাথে চুক্তি আছে। তার মানে বলতে পারেন যে আগামী 10 বছর এরা একছত্রভাবে এটা বিক্রি করবেই করবে। বিদ্যুৎ উৎপাদন করবে, সরকারকে বিক্রি করবে। তার মানে এইটার আপনি অংশীদারিত্ব হইতে পারেন। আর সর্বশেষ যেটা আমরা বললাম, এই যে স্কোয়ার কোম্পানি আছে, এখন বাজারে আপনি যান, বাংলাদেশের বাজারে আরো ভালো, স্কোয়াডের চাইতেও ভালো কোম্পানি আছে, কিন্তু তারা শেয়ার বাজারে নিবন্ধিত না। আপনি চাইলেও তার মালিকানা কিনতে পারবেন না। কিন্তু শেয়ার বাজারে নিবন্ধিত স্কোয়ার আছে, ইবনে সিনা আছে, রেনেটা আছে, একমি ল্যাব আছে। তো এই নিবন্ধিত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে স্কোয়ারটা। এখন আপনি কি চাইলে স্কোয়ারের একটা শেয়ার আপনি কিনতে পারবেন? জীবনেও না, যদি শেয়ার বাজার না থাকতো। তাহলে এই রকম ভাবে আপনার দায়িত্ব হচ্ছে কি করবেন, আপনি যেই কোম্পানিটা কিনবেন, আপনি চিন্তা করে আগে দেখবেন যে ওই কোম্পানি কিসের ব্যবসা করে, আগামী 10-20 বছর ওই ব্যবসাটা চলবে কিনা। যদি না চলে, আপনি বাদ দেন। এরপরে হচ্ছে যে আমরা যখন আরো ডিটেইলে, যখন আপনি এগুলো যাচাই করতে যাবেন, তখন আমরা তার ওই যে ইন্টারনাল বিভিন্ন প্রকার ব্যাংকে, যেমন আপনি টাকা রাখলে কত টাকা লাভ হইলো, কত টাকা সরকারি ট্যাক্স কাটলো, কত টাকা মেনটেন্যান্স চার্জ কাটলো, ওগুলো আমরা দেখার চেষ্টা করব। তা আরেকটু যদি এখান থেকে আমরা দেখার চেষ্টা করি, সম্ভবত এখানে আমাদের ছিল ব্যাংকিং সেক্টরটাও মধ্যে, সম্ভবত একটা ব্যাংক ছিল, ব্যাংকিং সেক্টরের একটা ব্যাংক ওইখানে থাকার কথা, সম্ভবত সিটি ব্যাংক যেটা আছে। তো এখন বাংলাদেশে দেখবেন যে আমরা সবাই কি জানি, ব্যাংকের ব্যবসা ভালো না, আমরা সবাই জানি। 61টা ব্যাংক আছে, মানুষের টাকা পয়সা মানুষ উঠাইতে পারতেছে না। কিন্তু আপনি যদি একটু ভালো করে যাচাই বাছাই করে দেখেন, বিগত 10 বছরে আপনি এমন 10টা ব্যাংক পাবেন যারা কখনো টাকার সংকটে ভুগে নাই, তারা কখনো, তাদের কোনো অসুবিধা হয় নাই। তাইলে এই যে 61টা ব্যাংক থেকে 10টা ব্যাংক আপনি এমন খুঁজে পাবেন যারা বিগত 10 বছরেও তাদের কোনো সমস্যা হয় নাই। তাইলে আপনার তো দরকার নাই 61টা ব্যাংকের শেয়ার কিনার। আপনি ওই 10টা ব্যাংক থেকেও যদি 3টা 4টা 5টা কোম্পানির ব্যাংকের যদি শেয়ার কিনতেন, আপনার জন্য লসের কোনো কারণ ছিল না। কারণ এরা পরীক্ষিত। এই যে করোনা মহাভাইরাসের সময় ব্যবসায়ী বন্ধ, কিন্তু তারা ব্যবসা করছে।
তাহলে আপনি যেই কোম্পানিতেই দীর্ঘমেয়াদের জন্য যাবেন, আগে দেখবেন যে তার পারফরমেন্স বিগত 10-5 বছরে ঠিক আছে কিনা। না থাকলে সাময়িক, যেমন একটা কোম্পানি আমরা বলতে পারি ওয়ালটনটা নতুন কোম্পানি আছে, দেখবেন যে এরা তো আগে ছিল না, এখন বলবেন যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই নতুন কোম্পানি হইলে আমরা কি করব। তো নর্মালি শেয়ার বাজারে কোনো কোম্পানি নতুন আসতে পারে না, তারা শেয়ার বাজারে আসার পূর্বেও তার পারফরমেন্স কিন্তু আছে, 10-20 বছরের আছে। এখন সবাই যেমন ওয়ালটনটা কোম্পানিটা ভালো, আপনারা সবাই জানেন গ্রো করতেছে, কিন্তু কথা হচ্ছে যে কোম্পানিটা ওই পরিমাণ এখন পর্যন্ত লাভ করতে পারতেছে না যেই পরিমাণ শেয়ার বাজার থেকে আপনি আশা করেন, তাইলে। এরপরে আরেকটা কোম্পানি দেখবেন যে রবি আছে, তো অনেকেই বলবেন যে ভাই রবি কোম্পানিটাও ভালো, আমি নিব কিনা। কোম্পানিটা ভালো, গ্রো করতেছে, কিন্তু ওই পরিমাণ এখনো গ্রো করে নাই যেটাতে আপনি বিনিয়োগ করবেন। তাহলে এই দুইটা কোম্পানিতে আপনি বিনিয়োগ করার পূর্বে আপনি ওদের ডাটাগুলা দেখার পরে আপনি নিজেই বলবেন যে না, কোম্পানি ভালো গ্রো করতেছে, কিন্তু আমি বিনিয়োগ করবো আরো পরে, যখন আমার প্যারামিটারের মধ্যে দেখবো যে এই কোম্পানিগুলো ঢুকছে। তার মানে এগুলাকে আপনি ওয়েটিং লিস্টে রাখবেন, এগুলা ভালো বলেই বিনিয়োগ করা যাবে না। তার মানে একজন মানুষ ভালো হইলেও অর্থনৈতিকভাবে দুর্বল হইতে পারে। যেমন বাংলাদেশে দেখবেন যে ওভারঅল যারা একটু ধার্মিক লোক, বিশেষত হুজুর টাইপের লোক, সবাই জানে ভালো, কিন্তু বেশিরভাগই অর্থনৈতিকভাবে দুর্বল। এখন ওই তাহলে ভালো বলেই আপনি কিন্তু তার তার টাকা পয়সা যে আছে এমন কিন্তু কথা না। তো ওই জন্য এই কোম্পানিগুলো ভালো বলেই যে আপনারা টাকা পয়সা ইনকাম করে দিবে এমন না, এদের জন্য অপেক্ষা করতে হবে, আপনারা আরো দেখতে হবে, ওয়েটিং লিস্টটা রাখতে হবে। এখন শুধু আপনাদের এই কোর্সের মাধ্যমে আপনি এতটুকুই বুঝতে পারবেন যে ভালো কোম্পানিটা আপনি কতদিন অপেক্ষা করবেন কেনার জন্য। আজকে যদি আপনি কিনেন, আগামী 3 বছর বা 5 বছরে যে রিটার্ন পাবেন তখন দেখা যাবে যে আপনার লস হয়েছে, তখন আপনি বলবেন যে ভাই আমি তো লাভ করতে পারলাম না। তো আপনি তো ওই জিনিসটাই বুঝেন না যে এই কোম্পানিটার নামে ভালো, পণ্য ভালো, কিন্তু ওই যে হুজুর টাইপের লোকের মতো চরিত্র ভালো, নামাজও পড়ে, সবকিছু পড়ে, কিন্তু তার অর্থনৈতিক অবস্থা ভালো না। ওই রবিটারও একই অবস্থা, সবকিছুই ভালো, অর্থনৈতিক অবস্থা ভালো না। এখন এইটা তো আর আপনি শুধু তার ওই চেহারা দেখে বুঝবেন না, এটা তার ভিতরের ব্যবসা, সে কত টাকা ইনকাম করে, কত টাকা ব্যয় করে, এইটা দেখার পর বুঝবেন। আর এটার জন্য এখন বলবেন যে ভাই আমি তো ফাইন্যান্সে পড়ি নাই, অর্থনীতি পড়ি নাই, আমি গ্রাজুয়েশন করি নাই, আমি বুঝবো কিনা। কথাটা হচ্ছে যে আমাদের কোর্সে আমরা জানি যে যারা বেশি পড়াশোনা করেন নাই তারাই আসছেন, যেহেতু আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন, আশা করি যে আপনি সহজ ভাষায় বুঝতে পারবেন যে এটাতে আপনি বিনিয়োগ করবেন কি করবেন না। এরপরেও আমাদের কোর্সে আমরা মোটামুটি 15টা কোম্পানির মতো আপনাদেরকে বাছাই করে দিব, যার মাধ্যমে আপনি আগামী বছরগুলাতে আপনি চোখ বন্ধ করে এই 15টা থেকে 5টা বা 6টা বা 7টাতে প্রতি মাসে মাসে, যেমন আপনি ডিপিএস করেন, কিস্তিতে টাকা দেন, এইরকম আপনি কিনতে পারেন। শেয়ার বাজারে দাম বাড়ুক বা কমুক আপনার দেখার বিষয় না, আপনি প্রতি মাসে মাসে কিনতে থাকবেন আগামী 15 বছর। তারপরে দেখবেন যে আপনার অটোমেটিক বছর শেষে যে ইনকামটা আসতেছে সেইটার, যেটা আমরা আজকে দেখাইলাম, এইরকম আপনার ইনকামটা আসবে। তো আশা করি আপনারা কিছুটা হইলেও উপকৃত হবেন। যদিও রমজান মাস, আমরা অতটা লম্বা না করি। এখন জাস্ট এখানে আমরা একজন ব্যক্তির কথা বলে আজকের ক্লাসটা শেষ করব। যে এই যে ধরেন যে একটা কোম্পানির ব্যবসা, ওই ব্যবসার উপর শেয়ার বাজারের মাধ্যমে আসেও যে বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করা যায়, এটা হয়তো এই যে ওয়ারেন বাফেট সাহেব না থাকলে কেউ আজ পর্যন্ত বিশ্বাসই করতো না। এখনো সে কিন্তু জীবিত, জীবন্ত কিংবদন্তি। বিশ্বের যে কোনো আপনি শেয়ার রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড যত বড় বড় ব্যক্তিই হোক, যত বড় লেকচারই দেখ, এই ব্যক্তির নাম একবার হইলেও সে স্মরণ করে। কারণ ইনি সবাইকে শিখাইছে যে না, আপনার নিজের ব্যবসা করার দরকার নাই, ব্যবসা আরেকজন করবে, আপনি ভালো ব্যবসায়ীর অংশীদারি হয়ে ওইখান থেকেও বিলিয়নিয়র হইতে পারেন, কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন। আর এটা সম্ভব। তো যাই হোক, আশা করি অনেক লম্বা চড়া অনেক কিছু আমরা বুঝলাম। যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সংক্ষেপে যারাই বলবেন যে ভাই আমরা শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করব, তো শেয়ার বাজারে দেখেন বিনিয়োগ করার জন্য আপনার সিম্পল কিছু জিনিস দরকার। এক নম্বর হচ্ছে আপনার এনআইডি লাগবে। যারাই প্রবাসে আছেন এনআইডি নাই, এনআইডি ছাড়া আপনি করতে পারবেন না। তো এই জন্য যারা প্রবাসে আছেন ট্রাই করেন যে আপনার এনআইডি তৈরি করার জন্য। 2 নাম্বার হচ্ছে আপনার বাংলাদেশে একটা অ্যাকাউন্ট লাগবে, সেটা আপনার সেভিং হোক, কারেন্ট হোক, যাই হোক, যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট লাগবে। 3 নাম্বার হচ্ছে আপনার একটা ব্রোকারেজ অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট করতে হবে। এই 3টা জিনিস আপনার লাগবেই লাগবে। তো এই জন্য যারা বিনিয়োগ করতে চাচ্ছেন অবশ্যই এনআইডি তৈরি করেন।
একটা ব্যাংক অ্যাকাউন্ট আর একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট। আর আপনি কত টাকা কিনবেন কোনো বাধ্যবাধকতা নাই, আপনি সর্বনিম্ন একটা শেয়ারও কিনতে পারেন, না কিনলেও কোনো সমস্যা নাই, 1 বছর পরে কিনলেও কেউ আপনাকে বলবে না যে কেন কিনেন নাই। তো এই জিনিসটা মনে রাখবেন, কারণ অনেকে আমরা চিন্তা করি যে প্রতি মাসে কত কিনতে হবে, প্রতিদিনে কত কিনতে হবে, কোনো বাধ্যবাধকতা নাই। আপনার যদি ভয় প্রয়োজন পড়ে, আপনি প্রয়োজনে একটা শেয়ার কিনে আপনি চিন্তা করে দেখেন, মাসে একটা কিনেন, 12 মাসে 12টা শেয়ার কিনেন, 1200 টাকা খরচ করেন, যাতে আপনি নিজের ভয়টা কাটান। আপনি বিনিয়োগ করেন বা না করেন, নিজের ভয়টা কাটান। আর যে কোনো দেশে একটা জিনিস মনে রাখবেন যে অর্থনীতির অবস্থা নির্ভর করে শেয়ার বাজারের উপর। শেয়ার বাজার হচ্ছে অটোমেটিক টাকা বানানোর একটা জায়গা, এটা কিন্তু মনে রাখবেন। তো অসংখ্য ধন্যবাদ।